হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিনেমা হলিক। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো এই ভিডিওতে আমরা একটা বেঙ্গলি ওয়েব সিরিজকে নিয়ে কথা বলবো এবং সিরিজটার নাম হলো ভোগ। সিরিজটা পরিচালনা করেছে পরমব্রত চট্টোপাধ্যায় এবং এই সিরিজে লিড চরিত্রে আমরা দেখতে পাবো অনির্বাণ ভট্টাচার্যকে, পার্নো মিত্রকে। এছাড়াও সাপোর্টিং কাস্ট এখানটাতে রজতাভ দত্ত রয়েছে, শুভাশিস মুখোপাধ্যায় রয়েছে। তো এই সিরিজটা আমার কেমন লাগলো, আমাকে যদি এক কথায় আমার রিয়াকশন দিতে হয়, এই সিরিজটা একটা বিলো অ্যাভারেজের থেকেও খারাপ সিরিজ হয়েছে। ঠিক আছে, বিলো অ্যাভারেজ তো সেই সব কাজগুলোকে বলা যায় যেগুলো অ্যাটলিস্ট কিছু ভালো রয়েছে। এই সিরিজটার মধ্যে কিচ্ছু ভালো নেই। ঠিক আছে, ডিরেক্টর পরমব্রত চট্টোপাধ্যায় একটা ইন্টারভিউতে দেখছিলাম যে এত বড় বড় কথা বলছেন যে আমি নাকি হরর জনারটা প্রথম বাংলা ইন্ট্রোডিউস করেছি, এর আগে সুপার ন্যাচারাল হরর জনারটা ছিল না এবং আমি এটাকে নাকি কন্টিনিউ করবো। খুব ভালো কথা, তুমি কন্টিনিউ করতেই পারো, কোনো প্রবলেম নেই সেটা নিয়ে। কিন্তু হরর সিনেমার মধ্যে সব থেকে মেইন যে অ্যাসপেক্টটা, টেকনিক্যাল অ্যাসপেক্ট, লাইটের কাজ, সাউন্ড ডিজাইন, সেগুলি যার সিরিজে ভালো নেই, সে কী করে পরবর্তীকালে হরর জনারটাকে কন্টিনিউ করার কথা ভাবছে। আমার তো এবার নিখোঁজ ছায়া 2 নিয়ে ভীষণ টেনশনে রয়েছি আমি। নিখোঁজ ছায়া 1 তো আমার পোষায়নি, ইটস দ্য বিগেস্ট পিস অফ ডগ শিট, ছেড়ে দাও সেই কথাটা। নিখোঁজ ছায়া 2 নিয়ে আমার এবার যথেষ্ট টেনশন হয়ে রয়েছে এই সিরিজটা পার্টিকুলারলি দেখার পরে। একটা সামান্য একটা গল্পকে সেটাকেও ঠিক করে পোর্ট্রে করতে পারে না, সেটাকে ঠিক করে অ্যাডাপ্টেশন করতে পারে না। অথচ এই বাংলার মধ্যেই সৃজিত মুখার্জি 12 অ্যাংরি ম্যানের অ্যাডাপ্টেশন করেছেন। এই বাংলার মধ্যেই ডল গোবিন্দবাবুর চশমা, দেবারতী মুখোপাধ্যায়ের যে গল্পটা, সেটার অবলম্বনে শাস্ত্রী সিনেমাটা আগের বছর পুজোতে রিলিজ করেছিল। ওটাও তো কত ভালো একটা অ্যাডাপ্টেশন। অ্যাডাপ্টেশন হলে এরকম অ্যাডাপ্টেশন হওয়া উচিত। আচ্ছা, শোয়ের পজিটিভ দিক কী? শোয়ের প্রথম পজিটিভ হচ্ছে অনির্বাণ ভট্টাচার্যের পারফরমেন্স, এবং এইটাই হচ্ছে একমাত্র পজিটিভ দিক যার জন্য তোমাকে সিরিজটা মনে হবে যে না চলো ঠিক আছে, লিড অ্যাক্টরটা ভালো পারফর্ম করছে, দেখে নিই সিরিজটা। ঠিক আছে, তার পারফরমেন্স শুরু থেকে শেষ অবধি সত্যিই ভালো এবং তার কাজ দেখার মতন ছিল। কিছু কিছু জায়গায় তার এক্সপ্রেশনস কিন্তু খুবই ভালো ছিল। এবং সিরিজটার আরেকটা পজিটিভ দিক হচ্ছে সিরিজটা যখন শেষ হয়ে গেছে, সিরিজটার এন্ডিংটা হচ্ছে এটা সব থেকে পজিটিভ দিক। আমার কথা হলো, ভোগ গল্পটা অ্যাকচুয়ালি যেরকম ছিল এখানটা থেকে তারা সেভাবে জিনিসটা অ্যাডাপ্ট করতে পেরেছে? মূর্তির পোর্ট্রেয়ালটা ভুলভাল। দেবী মাতঙ্গীর মূর্তিটা আমরা যেরকম গল্পের মধ্যে শুনেছিলাম, বীণা ধরা স্টাইল, বসা স্টাইল, সম্পূর্ণ ভুলভাল। এই মূর্তিটার যার পোর্ট্রেয়ালটা, এটা পুরোটাই একটা ভুল। ঠিক আছে, ভোগের যখন প্রথম পোস্টার রিলিজ করেছিল, আমি স্ক্রিনশটটা অ্যাটাচ করেছি দেখো, এই যে মেয়েটা অনির্বাণের পেছনে দাঁড়িয়ে রয়েছে, এটা দেখে তো আমার 100% পর্ণমিত্র লেগেছিল। ঠিক আছে, এবং তখন আমি এটা বলেছিলাম যে দেবী মাতঙ্গী আর ডামরি দুটো তো আলাদা ক্যারেক্টার, তাহলে দুটোকে কী করে একসাথে মিক্স করে দিল। যাই হোক, সেই জিনিসটা এখানটাতে করেনি, সেটা একটা খুব বড় বড় রক্ষা। কিন্তু ডামরির ক্যারেক্টারটা খুবই বাজেভাবে লেখা হয়েছে। ঠিক আছে, খুবই বাজেভাবে লেখা হয়েছে। ডামরি সানডে সাসপেন্সের গল্পতে তার যখন এন্ট্রিটা হয়, তার ওই দাইদাবাবু অ্যাকসেন্টটা, ওইটা যথেষ্ট একটা গুজবাম্প মোমেন্ট ক্রিয়েট করার জন্য। সেখানটাতে তো কোনো জাম্প স্কেয়ার নেই, সেখানে কোনো লাইটের কাজ, সাউন্ডের কাজও নেই। সেখানটাতে খালি গলার মাধ্যম দিয়ে আর সাউন্ড ডিজাইন দিয়ে ব্যাপারটাকে এগোচ্ছে। আর পরমব্রতর কাছে এত বড় বাজেট আছে। ঠিক আছে, দেখো আমি খুব বড় বাজেট বলছি না, কিন্তু একটা মিনিমাম বাজেট তো আছে তার, হইচই এই কন্টেন্টটাকে প্রডিউস করছে। ঠিক আছে, এরকম একটা বাজেট থাকার পরে তোমার কাছে পাওয়ার হাউস দুজন পারফর্মার রয়েছে, অনির্বাণ ভট্টাচার্য রয়েছে, পার্নো মিত্র ইজ এ গুড পারফর্মার, শি ইজ এ গুড অ্যাক্ট্রেস। এরকম ভালো অভিনেতা অভিনেত্রী থাকার পরেও কীভাবে একটা কাজকে ঝোলাতে হয় সেটা ডিরেক্টরকে দেখলে বোঝা যায়। ছেড়ে দিলাম এই কথাটা। আচ্ছা, আমাকে একটা জিনিস তোমরা বলো, কিউরিও শপ, একদম শুরুতে যে দেখানো হয়েছে কিউরিও শপটা, কোন কিউরিও শপ এত অন্ধকার থাকে? কিউরিও শপ পুরনো হতে পারে, কিন্তু পুরনো মানে সেটাকে ডেপিক্ট করার জন্য যে আমি অন্ধকার করে দেবো একদম, মানে কোনো লাইটই রাখবো না, মিনিমাম একটা লাইট রেখে দিলাম, কোন কিউরিও শপ এরকম থাকে? পার্ক স্ট্রিটে তো কত এরকম কিউরিও শপ আছে। তো কিউরিও শপের মধ্যে তো এরকম তো দেখতে হয় না সেটা। ছেড়ে দিলাম সেই জিনিসটা। হরর অ্যাম্বিয়েন্স, প্রত্যেকটা হরর সিন আসছে, দেবী মাতঙ্গীকে তো দেখে মানে লিটারালি হাসি পাচ্ছিল আমার। যখন এন্ট্রি হচ্ছে, আমাকে খেতে দিবি না খেতে দিবি না, আমি তখন মনে মনে ভাবছি কখনোই সিরিজটার থেকে মুক্তি পাবো। আর ভাল লাগছিল না আমার, সত্যি কথা বলতে। যখনই একটা হরর সিন আসছে, লাল রঙের লাইট বাল্ব দিয়ে ভূত দেখাচ্ছে। আরে লাল রঙের লাইট বাল্ব দিলেই সেটা হরর অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হয়ে যায় না? আমি যদি এখন লাল লাইট ক্রিয়েট করে দিই, তাহলে আমার একটা হরর ফিল্ম হয়ে গেল। পরমব্রত চট্টোপাধ্যায় যে ইন্টারভিউটার মধ্যে বলেছিলেন যে লাইটের কাজ আর সাউন্ডের কাজ কোনো ম্যাটার করে না, অন্যান্য জিনিসপত্র ম্যাটার করে। তো আমি তো এই সিরিজটার মধ্যে এমন কিচ্ছু পেলাম না যেটা দেখে আমার ভয় লেগেছে। আমি রাত 2:30টার সময় সিরিজটা দেখা শুরু করেছিলাম, ঘর পুরো অন্ধকার ছিল আমার, আমি হেডফোনসে শুনছিলাম, তারপরেও আমার কোনো ভয় লাগেনি। অথচ আমি সিরিজটা শেষ করার পরে ভোগ আরও একবার সানডে সাসপেন্সের গল্পটা চালিয়ে দিয়েছিলাম, এবং তারপরে আমার ভয় লাগছিল।
কারণ ভোগ গল্পটা সানডে সাসপেন্সে মীর যেভাবে পুল আপ করেছে না অতীনের ক্যারেক্টারটা, ওইটা ম্যাচ করা ইম্পসিবল। তাও অনির্বাণ ভট্টাচার্য ভালো পারফরমেন্স দিয়েছে, কিন্তু বাকিরা তো মানে ছেড়েই দাও, ঝুলিয়ে পুরো লাট করে দিয়েছে। ঠিক আছে, তো এই গল্পটাকে ঠিকভাবে অ্যাডাপ্টেশনই করা হয়নি। আমার ডিরেক্টরকে একটাই সাজেশন থাকবে যে তুমি সানডে সাসপেন্সের গল্প বানাও, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই, কিন্তু তোমাকে তিনটে জিনিস মাথায় রাখতে হবে। যে হররের মধ্যে টেকনিক্যাল অ্যাসপেক্ট একটা সবথেকে বড় দিক। আমার যদি লাইটের কাজ ঠিকঠাক না থাকে, আমি যদি জাম্প স্কেয়ার্সগুলোকে দিয়ে অডিয়েন্সকে ভয়ই না দেখাতে পারি, তাহলে আমার সেইটা বানিয়ে লাভ কী আছে? আজকে যে কোনো একটা হরর সিনেমা তোমরা সাউন্ড মিউট করে দেখো তো, তোমাদের কোনোদিনও ভয় লাগবে না। সাউন্ড এফেক্টস দেওয়াই হয় হরর ফিল্মে যাতে মানুষের ভয় লাগে। রামগোপাল বর্মা নিজেই একটা ইন্টারভিউতে বলেছিল যে হরর সিনেমার মধ্যে স্টোরি কী, স্ক্রিন প্লে কী, আমার সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, আমি শুধু ভয় পেতে চাই সেটা দেখে। এবং তাই জন্য সে কিছু এরকমই সিনেমা বানিয়েছে। এই যেমন কন, রামগোপাল বর্মার খুব পপুলার একটা সিনেমা। কন সিনেমাটার মধ্যে কি কোনো ভূত আছে? ভূত নেই, ইটস মোর অফ আ সাইকোলজিক্যাল থ্রিলার। কিন্তু কন তোমরা আজকে চালিয়ে দেখো একবার, তোমাদের প্রত্যেকটা সিনে একটা আতঙ্ক থাকবে, প্রত্যেকটা সিনে ভয় লাগবে তোমাদের। ঠিক আছে, তিনজন খালি রয়েছে, মনোজ বাজপেয়ী, উর্মিলা মাটোন্ডকর, আর ওই সাবধান ইন্ডিয়া যে হোস্ট করতো কি জানি, সুশান্ত সিং, হ্যাঁ ও রয়েছে। এই তিনজনের খালি সিনেমাটার মধ্যে রয়েছে, কিন্তু সিনেমাটার সাউন্ড ডিজাইন, সিনেমাটার মধ্যে এমন কিছু কিছু মুমেন্টস রয়েছে যেগুলো দেখে রীতিমতন ভয় লাগবে। কোন সিনেমাটার কথা বলছি? তো এটাই হচ্ছে গিয়ে রামগোপাল বর্মা, বিক্রম ভাটের মতন ডিরেক্টর আর পরমব্রত চট্টোপাধ্যায়ের মতন অস্কার উইনিং ডিরেক্টরদের ডিফারেন্স। ঠিক আছে, ওভারঅল ভোগ আমার একদমই ভালো লাগেনি। সানডে সাসপেন্সের গল্পটা এর থেকে অনেক বেটার। পর্ণসাগরের সাপের মধ্যে এই সেম প্রবলেমটা হয়েছিল, কিন্তু তখন আমি রিভিউ করতাম না, সেটা আলাদা ব্যাপার। তো যাই হোক, ওভারঅল ভোগ ওয়েব সিরিজটা আমার একদমই ভালো লাগেনি। ঠিক আছে, মেন হচ্ছে এটাকে ঠিকভাবে অ্যাডাপ্টেশনই করা হয়নি। এটুকুই আমার বলার ছিল। তোমাদের যদি ভোগ তোমরা দেখে থাকো, তোমাদের কী বক্তব্য জানিও। এবং দেখো, এই সিরিজটা ডেফিনেটলি একটা হইচইতে ভালো রেভিনিউ জেনারেট করবে, ভিউয়ারশিপও ভালো জেনারেট হবে। কারণ কেন? যারা সানডে সাসপেন্সের অডিয়েন্স, তারা কিউরিসিটিতে এই ওয়েব সিরিজটা দেখে নেবে যে চলো সানডে সাসপেন্সের গল্পটা তো শুনে নিয়েছি, এবার দেখি এটা ওয়েব সিরিজটা ভিজুয়াল প্রেজেন্টেশনটা কেমন হয়েছে। ওটার জন্য তারা দেখে নেবে, তাই জন্য সিরিজটা হিটও হয়ে যাবে। এবং পরমব্রত চট্টোপাধ্যায় হয়তো আবার এরকম সানডে সাসপেন্সের গল্পকে রাইটস কিনে কিনে বানাবে, যাচ্ছে তাই। যাই হোক, কিছু বলার নেই। আমার একদমই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে আমি সিরিজটা দেখে। ইটস আ ওয়েস্ট অফ টাইম। এটুকুই বলার ছিল। তোমাদের কি বক্তব্য অবশ্যই জানিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই বাই।